সিজার এবং নর্মাল ডেলিভারি আসলে কখন কোনটা প্রয়োজন? মোর দেন 60% উইমেনরা কিন্তু এখনো কিন্তু পুরোপুরি এন্টিনেটাল চেক আপে আসছে না। বিয়ের আগে কি গাইনি পরীক্ষা করা জরুরি? তো আজকাল এমনও দেখা যাচ্ছে 30-35 বছরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমরা কিন্তু পাচ্ছি। আমরা মেয়েরা কিন্তু এখনো মনে করে যে একটা টয়লেটে যাওয়াটা অত্যন্ত লজ্জার বিষয়। তো আমি একটা কথা আবার বলতে চাই, মাসিকটা দিয়ে বোঝা যাবে যে আমি শারীরিকভাবে কতটা ভালো আছি। নারীদের কোন বয়স থেকে নিয়মিত গাইনি পরীক্ষা করা জরুরি? সিজার কেন বেড়ে যাচ্ছে, কিংবা বিয়ের পরে সকল গাইনি সমস্যার সমাধান হয়ে যায়, এই ধারণার বাস্তবতা কি? এসব প্রশ্নের উত্তর জানতেই আজকে আমাদের আয়োজন। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সেরিন এফ সিদ্দিকা। বরাবর মতো সঙ্গে আছে আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলি। ল্যাবে প্রেজেন্স ডক্টর ডেস্কের আজকের পর্বে আপনাকে আবারও স্বাগতম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। মানে আপনার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা, আমি আসলে কুমিল্লার মেয়ে। আমার দেশ হচ্ছে বাংলাদেশ, ডেফিনেটলি কুমিল্লা, এবং আমার বাড়ি দাউদকান্দিতে, এবং সেখানে আমার ছোটোবেলাটা কিন্তু আমার দাউদকান্দিতেই বেড়ে ওঠা। এরপরে আমি ঢাকায় ছিলাম, আমি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত। এরপরে আমার কিন্তু আমার মেডিকেল কলেজ হচ্ছে সিলেট মেডিকেল কলেজ। আপনার কি ডাক্তার হবার স্বপ্ন ছিল নাকি স্বপ্ন পাকে চক্রে হয়ে গেলেন? না, ঠিক চক্রে না। এটা হলো পারিবারিক একটা, আমি বলবো যে পারিবারিক এটা ধারাবাহিকতা। যেরকম আমার ফুপু ছিলেন বাংলাদেশের প্রথম ফিমেল ডক্টর, এবং আমার ফুপু ছিলেন প্রথম সারির গাইনোকোলজিস্ট, যিনি কিনা এমআরসিইউজি করা, মানে ইউকে থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। এবং দেখা যাচ্ছে যে আমার যারা টিচার ছিল তারাও আমার ফুপুর ছাত্রী। তো এরপরে যেটা হয়েছে আমাদের পরিবারে, যেরকম আমার চাচা, আমার ফুপু, আমার কাজিনরা, সবাই আমরা একদম ফার্স্ট জেনারেশনে আমরা 18 জন। তো সেই হিসেবে আমার কিন্তু ইচ্ছা ছিল না ডাক্তার হওয়ার, কিন্তু আলটিমেটলি যেটা হতেই হয়েছে, আমি যেটা বললাম পারিবারিক ধারাবাহিকতা, এবং আমার ছেলেও ডাক্তার, ছেলের বউও ডাক্তার, সো ওইটা রয়ে গেছে আর কি। আপনি ডাক্তার হলেন, গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্নটা কিভাবে? গাইনোকোলজিস্টটা সেটাও কিন্তু আরেকটা ধারাবাহিকতায় বলবো, যে কথাটা আমি অলরেডি বলেছি, যে আমার ফুপু ছিলেন গাইনোকোলজিস্ট, আমার ফুপুও ছিলেন গাইনোকোলজিস্ট, এবং শুধুমাত্র গাইনোকোলজিস্ট না, মানে গাইনোকোলজিস্ট তৈরি করার কারিগর। তো যার জন্য যে আমি তো ছোটোবেলায় দেখতাম যে এরকম ডেলিভারি হতো, ডেলিভারি রুমে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমাকে ওখান থেকে বলা হতো তুমি অনেক ছোট, তুমি এখানে কেন? কিন্তু আমি কিন্তু ওকে দিয়ে দিয়ে দেখতাম, আমার কাছে ভালো লাগতো। তারপরে যখন আমি ইন্টার্নশিপ ট্রেনিং করি, আমার এখনও মনে আছে যে আমার যিনি টিচার ছিলেন, উনি উনি যখন বাইরে চলে যেতেন, আমি ইন্টার্ন ডক্টর হিসেবে আমাকে দায়িত্ব দিয়ে যেত। তার কারণটা একটাই ছিল, হয়তোবা আমি অতটাই রোগী বান্ধব ছিলাম, অথবা আমি পছন্দ করতাম ওই সাবজেক্টে, কিন্তু আমি নিজেও বুঝি নাই যে আমি আসলে গাইনোকোলজিস্ট হব। তো অবশেষে যখন আমি চিন্তাই করলাম যে আমি এখন প্রফেশনটা কোথায় বেছে নেব, সেখানে নারী স্বাস্থ্য অবশ্যই অগ্রগামী হলো। আমি মনেই করলাম যে নারীদের জন্য আমি কিছু করবো, সেই হিসেবে আসলে। তাহলে আপনার জন্য প্রয়োজনীয় প্রশ্নটা করেই ফেলি, নারীদের আসলে কোন বয়স থেকে গাইনোকোলজির পরীক্ষাগুলো করা জরুরি? আচ্ছা, গাইনি তো অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা টার্ম। গাইনি মানে হচ্ছে একেবারে নারী স্বাস্থ্য, যেটা প্রজনন স্বাস্থ্য। আমার কাছে মনে হয় একটা মেয়ে যখন বেড়ে উঠবে তখন থেকেই কিন্তু তার মেডিকেল চেক আপের আওতায় আসা উচিত। যেমন ছোট্ট একটা মেয়ে যে বড় হচ্ছে, আমরা বলি যে মোটা হয়ে গেছে, মুটিয়ে গেছে, নাদুস নুদুস পছন্দ করি, কিন্তু এটা পছন্দ করার জিনিস না। এই মেয়েটারই কিন্তু কদিন পরে দেখা যাবে যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে, অথবা তার মেনস্ট্রুয়েশন ঠিক মতো হচ্ছে না, ইরেগুলার মেনস্ট্রুয়েশন। ওরাই বড় যখন হবে তখন তাদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। সেই হিসাবে আমি মনে করি একেবারে ছোটোবেলার থেকেই তার তার অবশ্যই চিকিৎসার মাধ্যমে থাকা উচিত। ওজন বেড়ে গেলে কি গাইনি সমস্যা বেড়ে যায়? ডেফিনেটলি ওজন বেড়ে গেলে যে কোনো সমস্যাই বাড়ে, তবে গাইনিতে যে জিনিসটা হয় যে ছোটোবেলা থেকে যাদের ওজন বেশি তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স থাকে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তাদেরই দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি হওয়ার চান্স থাকে। যাদেরই আবার ইনফার্টিলিটি হওয়ার চান্স, তাদেরই আবার দেখা যাচ্ছে পরবর্তীতে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে। একটার সাথে কিন্তু একটা কিন্তু জড়িয়ে আছে। সুতরাং আমাদের অবশ্যই ওজন নিয়ন্ত্রণ থাকাটা অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই যে এখনো কিন্তু অনেক নারীরা চিকিৎসকের কাছে আসতে, গাইনি সমস্যা নিয়ে আসতে সংকোচ বোধ করেন। এরকম নিশ্চয়ই আপনারা অনেক রুগী দেখেছেন। এরকম যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করেন যে দেরি করে আসলো, আরও আগে আসলে ভালো হতো। এটা হয় কি যে মেয়েদের, বাঙালি নারী বলে একটা কথা আছে, মানে বুক ফাটে তো মুখ ফাটে না, সোজা হিসাবে। এবং এটা না একটা মানে কেমন জিনিস হয়ে গেছে যে আমি অসুস্থ, এটা মনে হয় এটা আমি অপরাধ বোধ।
এবং সেটা সব জায়গাটাতে। এটা কিন্তু যে চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে বলতে চায় না। তার স্বামীর কাছেও সে এটা বলতে চায় না। সে ঘরেও সে বলতে চায় না। এটা কিন্তু আছে। যেমন মাসিকের সমস্যা হচ্ছে সে কিন্তু কখনোই বলবে না যে আমার সমস্যা। সে মনে করে এটা একটা অপরাধবোধ। সেটা আসে না। তবে আমি মনে করি যেকোনো মেয়েদেরই মাসিক হচ্ছে ১ম একটা উপসর্গ যেটাতে বোঝা যাবে আমি কতটা ভালো আছি বা মন্দ আছি। সুতরাং মাসিকের যদি অনিয়ম হয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। মাসিক অনিয়মিত হলে আসলে কোন সময় ডাক্তারের কাছে যাওয়া উচিত? মানসিক অনিয়মিত মানে হচ্ছে কি ২ রকম হতে পারে। একটা তো ঘন মাসিক হয়ে যাচ্ছে। আরেকটা হতে হবে বিলম্বিত মাসিক হচ্ছেই না। তো মাসিকটা আমি একটা কথা আবারও বলতে চাই, মাসিকটা দিয়েই বোঝা যাবে যে আমি শারীরিকভাবে কতটা ভালো আছি। সুতরাং যখনই মনে হবে যে ঘন মাসিক হচ্ছে, তার সাথে ব্যথা হচ্ছে, এর সাথে কিন্তু আমার কতগুলো রোগের উপসর্গ হিসেবে আমি ধরে নেব। আবার অনেক সময় দেখা যায় বিলম্বিত মাসিক অনেক সময় হচ্ছে না, বছরে ২ বার কি ৩ বার। তাদেরই হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাদেরই ওজন বেড়ে যাচ্ছে, তাদেরই ইনফার্টিলিটি হচ্ছে। সুতরাং অনিয়মিত মাসিক সেটা হোক ঘন, সেটা হোক দূরে, যেইভাবেই হোক না কেন, অথবা ব্যথাযুক্ত মাসিক, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবং যারা দেরি করে আসছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন, যে আপনার কথা শুনলে নিশ্চিত ইন্সপায়ার হবে যে আসলে লজ্জা না করে দ্রুত চিকিৎসকের কাছে আসা উচিত। আমি এটার যদি একটা এক্সাম্পল দেই, এই মাত্র মার্চ মাস গেল। মার্চটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিসের মাস। এন্ডোমেট্রিওসিস মানে কথাটি হলো এরকম যে জরায়ুর যে ভিতরের যে পর্দাটা সেই জায়গায় না থেকে চারিদিকে ছড়িয়ে গেল। এবং সেই জন্য হলো কি যে মাসিক যখন হয় তার কিন্তু ওই জায়গাটাও কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্য প্রচণ্ড রকম ব্যথা। এবং সেই ব্যথাটা এরকম ব্যথা, সে হাঁটাচলা করছে সেখানেও ব্যথা করছে, মাসিকে ব্যথা করছে, স্বামী সহ সবাই সে ব্যথা হচ্ছে, প্রস্রাব পায়খানা করতে ব্যথা হচ্ছে, এটা কিন্তু হয়। কিন্তু মেয়েরা প্রথমে মনে করে কি এটা এমনি ব্যথাযুক্ত মাসিক, এটা কোনো চিন্তাই করে না। পরবর্তীতে যখন তার এতটাই সমস্যা হলো তখনও সে মনে করে এটা বলাটা প্রয়োজন হবে কি না। তো সমস্যা যেটা হয় যে যদি আর্লি স্টেজে যদি আসে, এটা কিন্তু ছোটোখাটো চিকিৎসা দিয়েই কিন্তু এটার চিকিৎসাটা হয়ে যায়। কিন্তু যখন আমাদের কাছে আসে দেখা যায় যে তার প্রথমত তার সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, করতে পারছে না। তার এমন অবস্থান হয়ে যায় যে তার সমস্ত ওভারই অকেজো হয়ে গেছে, তার এমন কষ্ট হচ্ছে সে বিছানা থেকে উঠতে পারছে না। তখন কিন্তু আমাদের কিন্তু সারিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং যে কোনো রোগের প্রারম্ভিক অবস্থায় যদি সে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা অত্যন্ত সহজ এবং এটা কিন্তু রোগীর অনুকূলে। কিন্তু যদি এটা বিলম্বিত হয়ে যায় তখন দেখা যায় যে এত কমপ্লিকেশন শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। সেই হিসাবে প্রত্যেকটা মেয়েদের যে কোনো সিমটম থাকলেই ডাক্তারের কাছে অবশ্যই আসতে হবে। আরেকটা খুব প্রশ্ন আমাদের কাছে আসে, আমাদের আমাদের চ্যানেলের মেইলে আসে, আমাদের ফেসবুকে আসে, বিয়ের আগে কি গাইনি পরীক্ষা করা জরুরি? অবশ্যই জরুরি এবং এখন আমরা খুব পাচ্ছি। প্রথম কথা হলো যখন বিয়ে হবে, বিয়ের আগে আমাকে জানতে হবে যে আমার যে বিয়ে হবে, আমার যে কনজুগাল লাইফ, এটার জন্য আমি কতটা সক্ষম। অবশ্যই জানা উচিত। আমরা এমনও অনেক সময় দেখতে পাই যে তার কিছুটা শারীরিক অক্ষমতা থাকে, যেই জন্য তার কিন্তু বিয়ে করাটা অনেকটা অস্বাভাবিকও হয়ে যায়। সুতরাং এইটা একটা বিষয় যে অবশ্যই তাকে জানতে হবে। আমি যদি ছোট একটা উদাহরণ দিই, যেরকম একটা মানুষ যদি এরকম হয় যে তার হেমোলাইটিক ডিজিজ, হেমোলাইটিক মানে কি তার থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মাইনর কিন্তু তার কিন্তু উপসর্গ নেই, কিন্তু সে কিন্তু থ্যালাসেমিয়া মাইনর বহন করছে। এখন সে যদি ডাক্তারের কাছে না যায়, সেটা জানলই না, সে আরেকজন মাইনরের সাথে তার বিয়ে হয়ে গেল, তখন কি হবে? তার থ্যালাসেমিয়া মেজর এবং তার ফিউচার জেনারেশন সব কিন্তু থ্যালাসেমিয়া হয়ে গেল না, জেনারেশন হয়ে গেল। সেই জন্য অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত। তার ব্লাড গ্রুপিং তো জানতেই হবে এবং যে থ্যালাসেমিয়া আছে কিনা সেই স্ক্রিনিংটা কিন্তু করে ফেলতে পারে। এটা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু এইটা কি আসলে আমাদের দেশে শুরু হয়েছে? বিয়ের আগে কি আসলে দুই পক্ষ রাজি হয় করতে? হ্যাঁ, আমাদের আজকাল আমরা পাচ্ছি। কারণ হয় কি যে এটার জন্য সব কিছুর জন্যই আমাদের দরকার কি মাস অ্যাওয়ারনেস। আমরা কিন্তু এখন অনেক কথা বলি, আমরা টেলিভিশনে কথা বলি, আমরা পত্রপত্রিকায় লিখি, আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে কথা বলি। তাতে করে কিন্তু আমাদের জনগণ কিন্তু অনেকটাই জানে, অনেকেই জানে, এবার অনেকে হয়তো এখন তো গুগলের মাধ্যমে সব কিছুই জানা যায়, অনেকেই জেনে কিন্তু আসে আমাদের কাছে, ভালো লাগে। তবে আমাদের যে জিনিসটা হয়, যদি কেউ থ্যালাসেমিয়া নিয়ে আসে, ট্রেট নিয়ে আসে, কখনোই কিন্তু আমরা এই কথাটা বলি না যে আপনি বিয়ে করা যাবেন। অবশ্যই বিয়ে করতে পারবেন, তবে আর আপনার স্বামীকেও অবশ্যই, মানে আপনার যে পার্টনার হবে তাকেও তার থ্যালাসেমিয়া আছে কিনা এটা কিন্তু জেনে নেওয়াটা ভালো। ডায়াবেটিস আমরা স্ক্রিনিং করে নিতে পারি।
তারপরে হচ্ছে হলো আরও কিছু জন্মগত, এবং আরেকটা কথা আমি একটু বলতে চাই, যেরকম আজকাল খুব বলে যে কাজিন ম্যারেজ মানে হলো কনসাংগুইনিয়াস ম্যারেজ, মানে তার রক্তের সম্পর্কের সাথে বিয়ে হয়েছে। দেখা গেল তার হয়তো কোনো সমস্যা নেই, তার স্বামীরও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু তারা কাজিন, তাদের রক্তের সম্পর্ক আছে, তাদের সন্তান হতে বিকলাঙ্গ বাচ্চা হলো বা অন্যান্য সমস্যা হলো, এইটাও কিন্তু হয়। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আগের থেকে জেনে নিতে হবে। আসলে জানলে অনেক সমস্যা আসলে এড়ানো যায়। বিয়ে হলো, গর্ভাবস্থায় আসলে প্রথম 3 মাসে কি কি সচেতনতা জরুরি, আপনি যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, আমি এটার পরামর্শ দিচ্ছি, তার আগে একটুখানি সময় নিচ্ছি আপনার কাছে। যেরকম আমি বিয়ের আগে আমি জেনে যাব যে আমি কি বিয়ের জন্য সক্ষম কিনা, বিয়ের পরেও কিন্তু আমাকে একটা আমি এখানে চাই ডাক্তারের কাছে যেতে হবে যে আমি সন্তান নেওয়ার ধারণের জন্য সক্ষম কিনা, এবং সেইখানে কতগুলো টেস্ট আছে, যেরকম থাইরয়েড ডিজিজ, তারপরে এনিমিয়া, যেরকম হচ্ছে ডায়াবেটিস, এগুলো কিন্তু আগে থেকে স্ক্রিন করে নেব এবং ডায়াগনোসিস করে নেব। কারণ যদি একটা ডায়াবেটিক মাদার যদি প্রেগনেন্সি নেয়, তার কিন্তু বিকলাঙ্গ বাচ্চা হতে পারে। একটা এনিমিয়ার মাদার যদি তার প্রেগনেন্সিতে তার মা এবং বাচ্চা দুজনেই অনেক ক্ষতি হতে পারে। একটা কার্ডিয়াক ডিজিজ থাকতে পারে, সেটা কিন্তু জেনে নিতে হবে। এখন তার আমরা বলেই দিলাম যে তুমি সক্ষম, প্রেগনেন্সি নিল, তার প্রথম 3 মাস যদি আমি বলি, কারণ প্রথম 3 মাসটা এমন একটা সময় যখন দুইটা সেল থেকে, তার মানে একটা স্পার্ম এবং একটা ওভাম, এরাই আস্তে আস্তে মাল্টিপ্লিকেশন করে করে কিন্তু একটা বাচ্চা হলো। তাইলে ওই বাচ্চাটা যে প্রথম যে 3 মাস, এটাকে বলা হয় অর্গানোজেনেসিস, তার মানে তার শারীরিক গঠনটা তখন হলো একটা সম্পূর্ণ রকম বাচ্চা হয়ে গেল। এরপরে কিন্তু বেড়ে ওঠা 3 মাসের পর থেকে, আমরা যদি বলি 9 মাস 7 দিন, ওইটা কিন্তু বেড়ে ওঠে, কিন্তু প্রথমেই কিন্তু সে গঠন তৈরি হলো। তাহলে ওই সময় যদি কোনো ইনফেকশন হয়, ওই সময় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চার স্ট্রাকচার অ্যাবনর্মালিস হতে পারে। সুতরাং ওই সময়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের রক্তশূন্যতা যেন না থাকে, আমার যেন কোনো ডায়াবেটিস না থাকে, এটা জানতে হবে। ইনফেকশন যেন না হয়, সেটা খেয়াল করতে হবে। খাওয়া দাওয়াটা পরিমিত খেতে হবে, ওই সময় তো খেতেও পারে না, তো ওই যার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এমনও অনেক সময় আমরা পাই, যখন বলি আমরা হাইপার এমেসিস, অতিরিক্ত বমি হচ্ছে, প্রয়োজনে ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, আমরা এমনকি স্যালাইন দিয়ে দিই, তারপরেও যেন তার হাইড্রেশন মেনটেন হয়, তার নিউট্রিশন মেনটেন অত্যন্ত জরুরি, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর কয়েকটা কথা নিয়ে যেরকম বলি যে আমরা যে ভ্রমণটা আমরা বলি যে দূরের ভ্রমণ থেকে একটু অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত কাজ করবে না, একটু বিশ্রামে থাকতে হবে, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা বলি স্বামীর থেকেও একটু আলাদা থাকতে হবে প্রথম 3 মাসটা, খুবই জরুরি এই জন্য, কারণ না কোনো সমস্যা হলেই কিন্তু তার অ্যাবর্শন, অর্থাৎ গর্ভপাত যাকে বলি, গর্ভপাত হতে পারে। আচ্ছা, আপনার অভিজ্ঞতায় এই যে গর্ভকালীন সময়ে কি ভুল মানুষ বেশি করে? ভুল বলতে আমি বুঝতে পারছি কোন দিকটা আপনি বলতে চাচ্ছেন। যেটা করা দরকার সেটা আসলে করে না। প্রথমতেই যেটা হয় যে অনেকের হয়তো এরকম থাকে যে গর্ভকালীন সময় তার যেরকম করে তার শারীরিক যেভাবে নির্ভরশীলতা হওয়া উচিত, সে অ্যাওয়ারনেসটা অনেকের কম থাকে, যেরকম ঠিকমতো সে হয়তো খাচ্ছে না, ঠিকমতো সে হয়তো বিশ্রাম নিচ্ছে না, এমনকি কী জিনিস করা অ্যাভয়েড করতে হবে। যেরকম আমি যদি মনে করেন আমার হাতে একটু কফি আছে, আমরা বলি প্রেগনেন্সিতে কফিটা খাওয়া ঠিক না। এই কফি খেতে গেলেও দেখা যাচ্ছে যে ইউটেরাসে ইরিটেশন হয়ে অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, প্রিটার্ম ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে, এগুলো কিন্তু থাকে। আবার একটা জিনিস আমরা বলি যে এরকম অ্যান্টিনেটাল চেক আপ, আমাদের দেশে অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই, এখনও যদি আমরা বলি যে আমরা ঢাকা ভিত্তিক কথা আমরা বলবো না, যে আমরা শহর ভিত্তিক না বলে যদি বলি যে পুরা দেশের চিত্র, মোর দেন 60% উইমেনরা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি অ্যান্টিনেটাল চেক আপে আসছে না। আমরা বলি যে পুরা প্রেগনেন্সিতে অন্তত পক্ষে 4 বার আসতে হবে, ডাব্লিউএইচও এখন বলেছে এটাকে 8 বার আসতে হবে। তার মানে প্রথম 12 সপ্তাহের মধ্যে একবার তাকে আসতে হবে, 20 সপ্তাহে তাকে একবার আসতে হবে, 26 সপ্তাহের মধ্যে একবার আসতে হবে, 28 সপ্তাহে একবার আসবে, 30 সপ্তাহ থেকে প্রতি 2 সপ্তাহ পর পর আসবে। তার মানে 8টি ভিজিট সে দেবে। এবং বুকিং ভিজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কথাটা বললেন যে প্রথম 3 মাসে ফার্স্ট বুকিং ভিজিট দেবে, সেই ভিজিটে জেনে যাবে তার ব্লাড সুগার কেমন আছে, তার হিমোগ্লোবিন ঠিক আছে কি না, তার থাইরয়েড ফাংশন ঠিক আছে কি না, তার ব্লাড গ্রুপিং ঠিক আছে কি না, সেখানে তার কোনো ইনজেকশন দিতে হবে কিনা ঠিক করে নিতে হবে। একটা আলট্রাসোনোগ্রাফি করে জেনে নিতে হবে যে তার বাচ্চাটা ঠিক জায়গায় আছে কি না, ঠিক মতন আছে কি না, সব জেনে নিতে হবে। তো অনেক সময় হয় কি যে এরকম অ্যান্টিনাটাল চেক আপে আসছে না, বিধায় আমরা জানি যে হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে আমরা একটা কথা বলি, যেটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। আমাদের কাছে যখন আসলে, আমি কিছুদিন আগেও পেয়েছি
একদম এক্লাম্পসিয়া নিয়ে আসছে, সে কিন্তু একটি বারের জন্য কিন্তু ভিজিটে আসেনি। কিন্তু এই যে এই জিনিসটা শতভাগ কিন্তু এটা প্রিভেন্টেবল। মানে সে যদি আগে এন্টিনেটাল চেক আপে আসতো, তার ব্লাড প্রেশার ঠিকমতো চেক আপ করতো, তার পরিমিতভাবে তার জীবন ধারণ করতো, তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন থেকে কিন্তু সে তাকে আরেকটা যেরকম পেয়েছি সেদিন, একটা প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, সে এসেছে, তার রেগুলার এন্টিনেটাল চেক আপে আসেনি, এখন হঠাৎ করে পেট ফুলে গেছে, দেখা গেল দুইটা বাচ্চাই অ্যাবনর্মাল, এবং সে যথেষ্ট কষ্ট নিয়ে এসেছে, এবং যখন দেখলো দুইটাই বিকলাঙ্গ বাচ্চা এবং সাথে মানে কমপ্লিকেশনে তার পেটটা ফুলে গেছে, মানে পলিহাইড্রামনিয়াস, এখন সে নিঃশ্বাসই নিতে পারছে না, অবশেষে তাকে কিন্তু আমরা ইলেকটিভলি খুব আর্লি টাইমে কিন্তু সিজার করে কিন্তু অ্যাবনর্মাল দুটো বাচ্চা বের করি। খুবই দুঃখজনক। যদি আমরা জানি যে অ্যাবনর্মাল বাচ্চা, সেটা তো আমাদের তো 16 সপ্তাহ বা 20 সপ্তাহের মধ্যে জেনে যাওয়া উচিত ছিল, তাকে হয়তো সিজারও করতে হতো না, তাই না? কারণ যেহেতু প্রিভিয়াস সিজারেন সেকশন ছিল বলেই আমরা সিজার করেছি, যেহেতু অ্যাডভান্স স্টেজ। বাট এটাই যদি আর্লি হতো তাহলে হয়তো শুধুমাত্র ওষুধ প্রয়োগ করে কিন্তু আমরা ডেলিভারি করাতে পারতাম। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আমি করতে চাই, সিজার এবং নর্মাল ডেলিভারি, এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশে একটা তর্ক আছে, এবং এটা নিয়ে এক ধরনের বিতর্ক আমরা সবসময় শুনতে পাই। আসলে কখন কোনটা প্রয়োজন? প্রথমত আমি যদি বলি, একটা ডেলিভারি এটা স্পন্টিনিয়াস, এটা গড গিফটেড, এটা একটা মহিলা একটা পুরুষ যখন চিন্তা করলো তার প্রেগনেন্সি আসবে। একটা প্রেগনেন্সি হচ্ছে একটা বাচ্চা, তার দুইটা জীবন, একটা ইন্টারনাল লাইফ, একটা হলো এক্সটারনাল মানে পৃথিবী। তো জরায়ুটা কিন্তু একটা প্রথম পৃথিবী একটা বাচ্চার জন্য, এবং যখন সে ম্যাচিউর হবে অটোমেটিক্যালি সে ডেলিভারি হবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি ন্যাচারাল। সুতরাং নর্মাল ভেজিনাল ডেলিভারি হবে, এটি আমাদের প্রাপ্য, এটি আমাদের চিন্তাধারা, এটাই হওয়া উচিত। আমরা সিজনাল সেকশনটা আমরা কি বলবো যে এটা একটা টাস্ক ফোর্স, দ্যাট মিনস একটা যখন আমরা জানবো এই প্রেগনেন্সিটা যদি পেটে থাকে, এটা অ্যাডভার্সলি এফেক্ট করবে মাদার অ্যান্ড দ্য বেবি, আইদার মায়ের কষ্ট হবে অথবা বাচ্চার সমস্যা হবে, দুইটা লাইফ বাঁচানোর জন্যই কিন্তু সিজারিয়ান সেকশন। আমরা কখনোই বলবো না যে একটা ডেলিভারি হয়েছে, প্রেগনেন্সি হয়েছে, এটা ডেলিভারি সিজারিয়ান সেকশন, ক্যান নট বি সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন মানে হচ্ছে যখন এটা আমি নর্মাল ডেলিভারি যখন সম্ভব না তখনই সিজারিয়ান সেকশন হবে, এটি হচ্ছে মূলধারা। কিন্তু একটা প্রশ্ন আপনারা বলতেই পারেন, বা একটা কথা বা একটা নিতেই পারি যে আমাদের সি-সেকশন বেড়ে যাচ্ছে প্রথম সচেতনতা। আমাদের প্রেগনেন্সিগুলো যেগুলো হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে 30-এর পরে তার প্রেগনেন্সি নিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে 18-র আগে তার প্রেগনেন্সি নিচ্ছে, তার মানে তার শরীর এখনও গঠন হয়নি, তার পেলভিস তৈরি হয় না, তার ডেলিভারি কেমনে হবে? এটা হলো একটা। 35-এর পরে তার হাই রিস্ক প্রেগনেন্সিগুলো সব বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তার হাইপারটেনশন, তার ডায়াবেটিস, তার বাচ্চাগুলো ম্যালপ্রেজেন্টেশন উল্টাপাল্টা হয়ে বসে আছে, তখন কিন্তু নর্মাল ডেলিভারি করানো যায় না। আমি যদি গতকালের একটা এক্সাম্পল বলি, যে আমি 12 ঘন্টা বাচ্চার জন্য অপেক্ষা করার পরে ফুল ডাইলেশন হয়ে গেছে, তারপরেও কিন্তু বাচ্চাটা বের হয় না, অবশেষে কিন্তু সিজার করতেই হয়েছে, এবং সিজার করতে গিয়ে দেখা গেল যে এটা একদম লাস্ট টাইম, এরপরে আর আমাদের অপেক্ষা করা যেত না। সুতরাং একটা মানুষের যদি গঠন ঠিক মতো না হয় তাহলে নর্মাল হবে না, তখন সিজার করতে হবে, এটি স্বাভাবিক। আরেকটা প্রশ্ন খুব কমন, নারীদের প্রস্রাবে ইনফেকশন বেশি কেন হয়? এটা তো বলতে হবে অ্যানাটমিক্যাল চেঞ্জেস, যেরকম আমাদের হার্টটা ছোট, মেয়েদের হার্ট বড়, লম্বায় মেয়েরা ছোট, ছেলেরা লম্বায় বড়, একইভাবে যে মূত্রথলির যে মূত্রনালী, এটাও কিন্তু ছোট মেয়েদের, ছেলেদের কিন্তু একটু বড় এইটা, এবং মূত্রনালীটা কিন্তু এর সাথে খুব কাছাকাছি, এই যে ওখান থেকে ইনফেকশনটা খুব বেশি হচ্ছে, কন্টামিনেশন হয়ে যাচ্ছে, এটা হলো মেয়েদের একটা কারণ। দ্বিতীয় কারণ হলো প্রতি মাসেই তো একবার করে মাসিক হচ্ছে, যখন মাসিক হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা কারণ যার জন্য ইনফেকশন বেশি হচ্ছে। তার মানে প্রথম হলো একটা হলো ইউরেথ্রার পজিশন, এটা ইম্পর্টেন্ট। এরপরে যেটা হলো নিয়মিত মাসিক যেটা হচ্ছে সেটা হলো নেক্সট কজ। 3 নাম্বার, মেয়েদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলো কম, সেটা হতে পারে তাদের এনিমিয়া বেশি হচ্ছে, সেটা হতে পারে তার খাদ্যাভ্যাসও একটা বিষয় আছে, সব কিছু মিলায় যেহেতু প্রতিরোধ ক্ষমতাটা একটু পানি কম খায়, পাবলিক টয়লেট ব্যবহার করতে পারে না, এটা দীর্ঘ সময় পরবর্তীতে আসি, চেপে রাখা, এটা কি কোনো কারণ? এটা পরবর্তী। এরপরে হচ্ছিল যে মিথগুলো আছে বা লজ্জা, আমরা মেয়েরা কিন্তু এখনো মনে করে যে একটা টয়লেটে যাওয়াটা অত্যন্ত লজ্জার বিষয়, এটা হলো প্রস্রাব চেপে চেপে রাখে, এটা কিন্তু একটা বিষয়। এরপরেও যে কথাটা আপনি আগেও বলেছেন যে একটা সমস্যা হচ্ছে, আমি হয়তো একটা ইনভেস্টিগেশন করবো, সেটাও তো দেরি করে করছে, সব কিছু মিলেই দেখা যাচ্ছে তাদের ইউরিন ইনফেকশন বেশি হচ্ছে। কিন্তু পানি কম খাচ্ছে, এটা কিন্তু মেয়েরা, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, আমি নিজেও একটা মেয়ে সেই হিসাবে। আচ্ছা, এটা আমি হচ্ছে গিয়ে অনেকেই শুনছি এ কারণে যে
তারা পানি কম খায়, কারণ যদি হচ্ছে গিয়ে পথে বা দীর্ঘ যাত্রা পথে যদি হচ্ছে গিয়ে তার বাথরুমে যেতে হয়, আসলে পাবলিক টয়লেট নেই। এইটা হচ্ছে টয়লেটের সাথে রিলেটেড, যে টয়লেট যেতে পারবে না বিধায়, হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ, উনি আসলে খেতে বাধ্য হচ্ছেন, উনি যে একদমই ইচ্ছা তাই। করে খাচ্ছেন না তা না। একদমই আসলে তাই, একদমই তাই। আমি আসলে আরেকটা জিনিস জানতে চাই যে এটা হচ্ছে কি কমন প্রশ্ন, দেখি আপনাকে জিজ্ঞেস করা, পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হলে কি কি পরীক্ষা করা উচিত? পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত করার আগে কারণটা জানি, তাহলে পরীক্ষাটা বুঝতে পারি। তো কারণটা হতে পারে যদি জরায়ের মধ্যে কোনো রকম সমস্যা থাকে, এটা হতে পারে ফাইব্রয়েড ইউটেরাস, এটা হতে পারে অ্যাডেনোমাইসিস, এটা হতে পারে অন্যান্য সমস্যা যেরকম আমরা বলি এন্ডোমেট্রিওসিস, যাই হোক না কেন এটা কিন্তু একটা কারণ, অতিরিক্ত রক্তক্ষরণ। আর দ্বিতীয় কারণ যদি হয় যারা অ্যানিমিয়া আছে তাদের কিন্তু রক্তক্ষরণ বেশি হয়, যাদের থাইরয়েড ডিজিজ আছে তাদের কিন্তু রক্তক্ষরণ বেশি হয়। সুতরাং যখন আমাদের দেখব যে কারো রক্তক্ষরণ বেশি হচ্ছে, আমরা শুরুতেই 2-3টা টেস্ট দিই। একটা তো সিবিসি করি, আমরা দেখি তার হিমোগ্লোবিন কতটুকু, কারণ যার অ্যানিমিয়া তার কিন্তু রক্তক্ষরণ বেশি হবে। দ্বিতীয়ত আমরা থাইরয়েড ফাংশনটাও কিন্তু আমরা করি নিই, কিন্তু যেটা বললাম হাইপোথাইরয়েড থাকলে রক্তক্ষরণ হয়। আর আমরা অবশ্যই জরায়ুর একটা টেস্ট, যদি সে আনম্যারিড হয় সেক্ষেত্রে আমরা জাস্ট লোয়ার অ্যাবডোমিনাল একটা আলট্রাসোনোগ্রাফি করি, আর যদি সে ম্যারিড হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সভাজিনাল আলট্রাসোনোগ্রাফি করি, যাতে করে খুব সূক্ষ্মভাবে আমরা জরায়ুর কোনো সমস্যা আছে কি না সেটা দেখে নিতে পারি। এইটা হলো বেসিক ইনভেস্টিগেশন। এরপরে যদি আমরা কোনো কারণ খুঁজে পাই, যেমন কারো আছে তার প্লেটলেট কাউন্ট কম, অন্য সমস্যা আছে, সেগুলো যদি প্রয়োজন হয় করবো, কিন্তু বেসিক ইনভেস্টিগেশন একটা হলো সিবিসি আর ব্লাড সুগার, থাইরয়েড ফাংশন এবং আলট্রাসোনোগ্রাফি। পিরিয়ডের কথা চলে আসলে মেনোপজের কথাটাও চলে আসে। মেনোপজের সময় শরীরে আসলে কি কি পরিবর্তন আসে? এটা তো মহাকাব্য। এই জন্য মানে মেনোপজ মানে হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন অফ দ্য মেনস্ট্রুয়েশন, তার মানে 1 বছর ধরে তার আর মাসিক হচ্ছে না, এমন টোটালি বন্ধ হয়ে গেল, এটা হলো মেনোপজ। আমরা জানি মেনস্ট্রুয়েশন মানেই হচ্ছে মেইলি যে হরমোনগুলো থাকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং এস্ট্রোজেনের কাজ হচ্ছে মেয়েদেরকে, যেরকম মেয়েরা দেখতে মেইলি দেখতে সুন্দর হবে, তার চুল সুন্দর থাকবে, তার ওয়েল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট থাকবে, তার হার্ট প্রোটেক্টেড থাকে, এবং তার মূত্রথলি মূত্রনালী সব কিছু কিন্তু প্রোটেক্টেড থাকে। তো যখনই এস্ট্রোজেনটা উইথড্র হয়ে যাবে মেনোপজ হলে, তাহলে সব কিছু উইথড্র হয়ে যাচ্ছে। প্রথমে যেটা সমস্যা যেটা হয়, অনেক সময় আমরা বলি ব্রেইন ফগ, আর যে মেয়েরা এরকম বলছি আমাদের কিছু মনে থাকে না, আমি চাবিটা কোথায় রেখেছি ভুলে গেছি, টেলিফোনটা তো আমি খুঁজে পাচ্ছি না, এইটা দিয়ে শুরু হয়, কারোর নাম মনে রাখতে পারে না। এরপরে একটু ইরিটেবিলিটি, যে তার ভালো লাগছে না, সব কিছুতে বিরক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো থাকে। এরপরে যে সমস্যাগুলো হতে পারে, যে ইউরিনারি কমপ্লেনটা নিয়ে কিন্তু খুব বেশি আসে, যে বারে বারে ঘন ঘন ইউরিনারি ইনফেকশন হয়ে যাওয়া, বার্নিং সেন্সেশন, বডি এক, গা ব্যথা করছে। আমাদের কিন্তু আমরা একটা জিনিস আমরা খুব কঠিনভাবে বলতে চাই, আমরা গা ব্যথাটাকে অনেক সময় একটা খুব মামুলি বিষয় নিতে চাই। মেয়েদের গা ব্যথা কখনোই মামুলি বিষয় নেওয়া যাবে না। কেন? যে যখন এস্ট্রোজেন কমে যাবে তখন অস্টিওপোরোটিক চেঞ্জেস হচ্ছে, তখন যাচ্ছে যে মেয়েটা হয়তো হঠাৎ করে একটা ধাক্কা খেলো, হাতটা ভেঙে গেল, তার মানে কি তার হাত কিন্তু ভঙ্গুর, সে পায়ের মধ্যে ধাক্কা খেলো, পাটা ভেঙে গেল। সুতরাং যারা কিনা মেনোপজ তাদের কিন্তু বোন হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, কার্ডিয়াক হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এস্ট্রোজেন তো হার্টটাকে প্রোটেক্টেড রাখে। যখন এস্ট্রোজেন উইথড্র হয়ে যাবে তখন দেখা যাবে যে তার হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বেশি থাকে, এমআই হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা যেটা বললাম বারে বারে ইউরিনারি ইনফেকশন, এবং অনেকে আবার এরকমও নিয়ে আসে যে যাদের বিশেষ করে যারা কিনা যে ঘন ঘন বাচ্চা হয়েছে, ভেজানাল ডেলিভারি, ওরা কিন্তু জেনিটেড প্রোলাপসও নিয়ে আসে, কারণ এস্ট্রোজেন যখন কমে যায় তখন ওইটা কিন্তু নিচের দিকে নেমে যায়, যেটাকে বলে আমরা প্রোলাপস। এইগুলা হলো খুব মানে রেগুলার কমপ্লেন, যেটা ভালো কিনা থাকবে মেয়েদের কিভাবে থাকে। যদি ছোট করে বলেন কি করলে ভালো থাকা থাকার যায়? জন্য প্রথমেই হয়তো আমি যে বললাম খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল মডিফিকেশন, নিয়মিত ব্যায়াম, মানে হাঁটাচলা, ব্যায়াম বলতে জাস্ট হাঁটাচলা, প্রাতঃভ্রমণ এবং বিকালে বেলায় ঘুরে বেড়াবে, এটা হলে গেল। মনটাকে খুশি রাখতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে সবার সাথে রেগুলার যোগাযোগ করা, এটা খুবই জরুরি। যে পারে বাগানে কাজ করতে, একটু ফুলের কাজ করুক, ভালো লাগবে মনটা। আর এরপরে যেটা হলো খাদ্যাভ্যাসের মধ্যে, যারা কিনা মেনোপজাল লেডি তাদের কিন্তু খেয়াল করতে হবে যে ক্যালসিয়াম কন্টেনিং খাবারটা বেশি করে খেতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, কিন্তু কারণ কি তাদের কনস্টিপেশনের চান্সও কিন্তু বেশি থাকে। শাকসবজি ফলমূল খাবে, রেড মিটটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ তাহলে হয়তো কোলেস্টেরলটা অ্যাবনর্মালিটিস হয়ে যায়, সেই জন্য। তবে রেগুলার চেক আপের মধ্যে আমি বলবো প্রতি বছর অন্তত একবার ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আলট্রাসোনোগ্রাফি ইউট্রাস এবং হোল অ্যাবডোমেনে আমরা বলি যে ওভারিয়ান টিউমার হয়তো তার এর মধ্যে হয়ে গেছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া হয়ে
হয়ে গেছে। অনেকে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে এসছে, পরে দেখা গেল সেটা ক্যান্সার। এইটা গেল। এবং আমরা অন্যান্য চিকিৎসা এইগুলো টেস্টগুলো যেরকম ব্লাড সুগার, লিপিড প্রোফাইল এগুলো রেগুলার করবে এবং হাড় ভালো আছে কিনা দেখার জন্য অবশ্যই একটা বোন মিনারেল ডেন্সিমিটির কথা বলি, এটা অবশ্যই করবে। কার্ডিয়াকের জন্য বছরে অন্তত একবার করে একটা ইসিজি আমরা করি। যার হাইপারটেনশন আছে তাকে ইকোকার্ডিওগ্রাফি। সুতরাং প্রত্যেকটা মেয়েকে আমি বলবো অন্তত প্রথম যার জন্মদিনের উৎসবটা এইভাবেই যেন হয় যে আমি একটা একটা চেক আপ করবো আমাকে। বাহ, খুব সুন্দর বলেছেন। আসলে প্রত্যেক বছর চেক আপটা করলে তো আসলে সহজে সেটা থেকে সুস্থ হওয়া যায়। আসলে আপনি একটু জটিল প্রশ্নের দিকে চলে যে আপনি এর মধ্যে বলে ফেলেছেন স্তন ক্যান্সারের কথা। এই যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং একটা নারীর কখন থেকে আসলে শুরু করা উচিত? আমি বলবো যে এটা একদম শুরু করা উচিত যখন আর্লি লাইফ থেকে শুরু। আজকাল কিন্তু আমরা আগে জানতাম কি যে ব্রেস্ট ক্যান্সার হয় 50 ঊর্ধ্বে বা কিছু, আজকাল এমনও দেখা যাচ্ছে 30-35 বছরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমরা কিন্তু পাচ্ছি না, কিন্তু তা নয়। সুতরাং ব্রেস্ট ক্যান্সারটা এরকমভাবে খুব স্ক্রিনিংটা খুব সহজ। একটা হলো সেলফ ব্রেস্ট স্ক্রিনিং, তার মানে কি নিজেই নিজের ব্রেস্টকে পালপেট করা। আমি সবাইকে বলি যে প্রতি মাসে 1 তারিখে মনে রাখার জন্য যে আপনি, অথবা মাসিকের পরপরই, সেটা হলো যে আপনি যখন গোসল করবেন ভালো করে সাবান মেখে আপনি আপনার স্তনটা চেপে দেখুন যে কোথাও কোনো কিছু আছে, ছোট্ট দানাও যদি থাকে সেটা কিন্তু পালপেট করা যায়। সুতরাং সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা হলো বেস্ট এক্সাম্পল আমাদের স্ক্রিনিংটাকে আমরা করছি। আমার যদি কিছু মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমি ডাক্তারের কাছে যাব। ডাক্তার যে এক্সামিনেশনটা করবে সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। সো আমাদের কাছে যখন গাইনিতে যখন আমরা তো বলি প্রতি বছর অন্তত একবার করে আমাদেরকে দেখাতে আসবেন, যেই বয়সী হোক না কেন। তো সেই সময়টা কিন্তু আমরা ব্রেস্ট এক্সামিনেশনটা করে আমরা দেখি কোনো সমস্যা আছে কি না। এরপরে যখনই 35 ক্রস করে যাবে আমরা অবশ্যই বলি যে প্রতি বছর একবার করে ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফিটা করা অত্যন্ত জরুরি। আমরা যখন 40 পার হয়ে যাবে তখন আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি আমরা ম্যামোগ্রাফির কথা বলি, প্রতি বছর করতে হবে। এটা তো হচ্ছে সকলের জন্য। কারো যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেরকম আমার ফুপুর আছে বা আমার খালার আছে বা আমার মায়ের আছে, তখন কিন্তু স্ক্রিনিং আরও আগে চলে আসবে। সেক্ষেত্রে আমরা 1 বছরটা অনেক বেশি মনে করি, প্রয়োজনে 6 মাস অন্তর এই স্ক্রিনিংটা করতে হবে। ব্রেস্ট ক্যান্সারের আমরা একটা মোটামুটি সমাধান পেলাম। সার্ভাইকাল ক্যান্সার থেকে ভালো থাকার জন্য কি করব? সার্ভাইকাল ক্যান্সারে ভালো থাকার জন্য প্রথমত আমি বলবো যে শুরু করবো একেবারে আর্লি লাইফ থেকে, যে আমি টিনেজ প্রেগনেন্সি চাই না, আমি ঘন সন্তান চাই না। তার মানে আর্লি প্রেগনেন্সিটাকে আমরা অ্যাভয়েড করতে হবে। ঘন তার মানে কন্ট্রাসেপশনটা আমাদের আগের থেকেই দিতে হবে। এবং অবশ্যই তার প্রেগনেন্সি ডেলিভারিটা ইনস্টিটিউশনাল ডেলিভারি। তার মানে হয় কি যে আমরা গ্রামেগঞ্জে ঘরে যে ডেলিভারি করলো আনট্রেন্ড পার্সনকে দিয়ে, সেখানে যে সেই ইনফেকশন ঢুকে কিন্তু সেই ইনফেকশন থেকে সার্ভাইকাল ইনফেকশন, এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা হতে পারে। বহুগামীতে আমরা বলি যে এটা অ্যাভয়েড করতেই হবে। এবং যখনই 30 বছর হয়ে গেল, আমি আবারও রিপিট করছি 30 বছর আমাদের দেশের জন্য, তখন আমরা বলি যে স্ক্রিনিং করার জন্য। এবং স্ক্রিনিং করার জন্য আজকাল তো ভায়া টেস্টটা কিন্তু এভরিওয়্যার অ্যাভেলেবেল। আপনি গ্রামে গঞ্জে যান সেখানে কিন্তু, এবং সেখানে কোনো ডাক্তার প্রয়োজন হয় না, যারা কিনা স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু করতে পারে। জাস্ট একদম চোখে দেখে একটা অ্যাসিড একটু লাগিয়ে একটু চেঞ্জটা দেখবে, ভায়া পজিটিভ হওয়া মানে কিন্তু ডাক্তারের কাছে চলে আসে এবং গল্পোস্কোপি করা। এছাড়া আমি বলবো যে ভায়া ছাড়া যেমন প্যাপস্মিয়ার করা, HPV DNA টেস্ট, কল্পোস্কোপি, এগুলো কিন্তু সব কিছু কিন্তু এখন অ্যাভেলেবেল। গভর্নমেন্ট প্রাইভেট সব হাসপাতালে অ্যাভেলেবেল। আমাদের জানতে হবে যে প্রতিটা মায়ের জন্য, প্রতিটা মেয়েদের জন্য অন্তত জীবনে তাকে 2টা স্ক্রিনিং করতেই হবে। সেটা একটা উইদিন 35 ইয়ার্স, একটা উইদিন 45 ইয়ার্স। এটা কিন্তু আমরা WHO প্রোটোকলে বলি 2বার তাকে স্ক্রিনিংয়ের আওতায় আসতেই হবে। এবং আমি যদি এটাকে সত্যিকার অর্থে প্রতিরোধ করতে চাই, আমাদের আরেকটা অস্ত্র চলে আসে, সেটা হলো HPV ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি দিতে পারি সময় মতো, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্তত ক্লোজ টু 100%, তার মানে 100% নির্মূল করা কিন্তু। আমি HPV ভ্যাকসিনের কোশ্চেনে আসতাম, আপনি বলে ফেললেন। কারা নিবে আসলে এই ভ্যাকসিন, কোন বয়স থেকে? বয়স যদি বলি 10 বছরের পর থেকে এটা নেওয়ার কথা। এবং আমাদের বাংলাদেশ সরকার যেটা করছেন যেটা হলো স্কুল বেসড যেটা প্রোগ্রামটা করেছে, সেটা হলো 15 বছরের নিচেই কিন্তু দিবে। এবং সুবিধাটা হলো এই যে তাহলে কিন্তু সিঙ্গেল ভ্যাকসিন ইজ গুড এনাফ।
যদি 16 বছর পার হয়ে গেল তখন আর গভর্নমেন্টের আওতায় আপাতত আমাদের কাছে নেই, সেক্ষেত্রে এই ভ্যাকসিন ইজ অ্যাভেলেবেল। আমরা এখন আগে বলা হতো 26 ইয়ার্স পর্যন্ত, এখন বলা হয় এটা একেবারে 45 ইয়ার্স পর্যন্ত আপনি ভ্যাকসিন দিতে পারেন। এবং সেই ক্ষেত্রে ডোজটা আগে বলা হতো 0 মান্থ, 1 মান্থ অ্যান্ড 6 মান্থ, মানে 3টা ডোজ। এখন বলা হয় অন্তত 2টা ডোজ যদি দিই, একটা দিয়ে তার 6 মাস পরে একটা ডোজ। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা 26-এর পরও যদি দিই, সেখানে মোর দ্যান 70% প্রিভেনশন আমরা করে ফেলতে পারি। সো আমি মনে করি এটা সকলের জন্যই কিন্তু এটা অত্যন্ত জরুরি একটা কথা। ভ্যাকসিন নিতে হবে, সাথে এবার স্ক্রিনিংও করতে হবে, দুইটাই। আচ্ছা ম্যাডাম, আমরা হচ্ছে গিয়ে একদম শেষের দিকে চলে এসেছি আমরা অনুষ্ঠানের। একটা জিনিস জানতে চাই, আজকাল মানুষ তো অনেক রাত জাগে, সে নারী হোক পুরুষ হোক, এই যে রাত জাগাটার সাথে কি গাইনি স্বাস্থ্যের কোনো প্রভাব আছে? ভীষণভাবে প্রভাব। আমি যেমন আজকে ছাত্রদের পড়িয়েছি যে আমি তো বলেছি যে একটা মাসিক মানেই হলো যে আমি ভালো কি মন্দ আছি এটা প্রকাশ। এটার জন্য কিন্তু মাথার উপরে হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি পুরাটা কিন্তু একটা লাইন, এবং এটা একটা চক্রের মতো ঘুরে, এবং এটা কিন্তু একটা সাইকেল। এবং এই সাইকেলটার জন্য কি দরকার? এটার জন্য কিন্তু সূর্যের আলো। তার মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, প্রাতঃভ্রমণ করবো, সূর্যের আলো হবে, আমার সাইকেল অন হয়ে যাবে। যারা রাত জাগছেন তারা কিন্তু রাত জেগে সকালবেলা ঘুমাচ্ছেন, সূর্যের আলো পাচ্ছেন না। এই টোটাল সাইকেল ইজ ডিস্টার্ব। আর আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের মাসিক তো তারা মোটা হয়ে যাচ্ছে, তাদের মুখে ব্রণ হচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্যেরও কিন্তু যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাই আজকাল। বিশেষ করে আমি অ্যাডোলেসেন্স হেলথ নিয়ে যদি কথা বলি, যদি বলে যে কোন সমস্যাটা আপনি সবচেয়ে বেশি প্রকটভাবে দেখেন, আমি বলবো মানসিক স্বাস্থ্য প্রচণ্ডভাবে বিঘ্নিত। এবং সেটার একটা বিশেষ কারণ কিন্তু রাত জেগে থাকা। রাত জেগে দুটো জিনিস হচ্ছে, আমরা যে ডিভাইস দেখছি এখান থেকে কিন্তু একটা রে আসছে, এটাও কিন্তু ব্রেনে কাজ করে, আমার চোখে কাজ করে, আমার হোল সার্কুলেশনে কাজ করে। সুতরাং আমি বলবো যে নিয়ম মতো ঘুম একদম আর্লি, আমি তো বলা হতো না যে একটা মানুষকে যদি আর্লি ঘুমায় এবং আর্লি ঘুম থেকে উঠে, তাহলে টু মেক এ ম্যান ওয়াইজ অ্যান্ড হ্যাপি, ডেফিনেটলি। তাহলে ভালো থাকতে গেলে তাকে অবশ্যই মানে সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রিবেলা নিয়ম সময় ঘুমিয়ে যাওয়া, এটা অত্যন্ত জরুরি। ম্যাডাম, আমি একটা মিথ নিয়ে কথা বলতে চাই, এটা গ্রামে শহরে খুব প্রচলিত। এই মিথের কথাটা শুনেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। অনেকেই বলেন বিয়ের পরই সব গাইনি সমস্যা ঠিক হয়ে যায়, এটার বাস্তবতা কি? এটা বাস্তবতা ইয়েস, নো। ইয়েস হচ্ছে এরকম যে একটা মেয়ে, আমাদের সমাজে কি হয়, মেয়ে বাইরে যেতে পারে না, কিছু করতে পারে না, সিনেমা দেখতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না, কথা বলতে পারে না। তাহলে বিয়ের পরে মানসিকভাবে সে ফুরফুরা হয়ে যাচ্ছে, সব কিছু ভালো, এবং সে দেখা যাচ্ছে যে অনেকেই দেখে যে আগে কথা বলতে না, বিয়ের পরে খুব খুশি আছে। এটা হলো পজিটিভ সাইড। এবং আমরা অনেক সময় বলি, ইয়াসের মধ্যে একটা কথা বলবো যে অনেকের থাকে না যারা ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন, তো তখন হলো কি যে বিয়ের পরেই তখন তো তার লাইফ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার অ্যানাটমিক্যাল চেঞ্জটাও কিছুটা হচ্ছে। তো তখন দেখা যাচ্ছে অনেকে ডিসমেনোরিয়াটা ইমপ্রুভ করছে, অনেকের আছে ইরেগুলার সাইকেল ছিল, সে বিয়ের পরে তো আসলে খেয়েছে ওরাল পিল গিয়ে তার সাইকেল তখন রেগুলার হয়ে গেছে, সুতরাং সে ভাবলো বিয়ে করে আমি খুব ভালোই আছি। তো এইটা হলো পজিটিভ সাইড। বাট আমি যদি বলি বিয়ের সাথে তার ডাইরেক্ট সম্পর্ক, আসলে আমি সেরকম বলবো না। তবে এইটা বলবো যে বিয়ের পরেই তো আমাদের নেক্সট যে এটা হয় যে তার জন্য অ্যাসাইনমেন্ট যে তার প্রেগনেন্সি নিতে হবে। একটা প্রেগনেন্সি যদি রাইট টাইমে না হয়, অনেকগুলো রোগ থেকে কিন্তু সে মুক্তি পায়। যেরকম তার ফাইব্রয়েড ইউটারাস হওয়ার চান্স কমে যায়, তার ওভারিয়ান সিস্ট যেটাকে বলি সেটা হওয়ার চান্স কমে যায়, এন্ডোমেট্রিয়াসিস হওয়ার চান্স কমে যায়। এই জিনিসগুলো কিন্তু প্রেগনেন্সির সাথে কিন্তু ইমপ্রুভ করে। সেই হিসেবে আমি বলবো অবশ্যই বিয়ের সাথে তার শারীরিক অবস্থা ইমপ্রুভ করে যাবে, কিন্তু সেটা নিয়মের সাথে সময় মতো। সেটা নিশ্চয়ই টিনেজ প্রেগনেন্সি নয় বা টিনেজ বিয়ে হবে না। ধন্যবাদ ম্যাডাম, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই পরের পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো চিকিৎসকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।